আশা সিংহানিয়ার কণ্ঠস্বর ২১ তলার ঠান্ডা কনফারেন্স রুমে এমন এক আদেশের মতো প্রতিধ্বনিত হল যা কেউ অগ্রাহ্য করতে পারত না। তিনি পা দুটি আড়াআড়ি করে বসেছিলেন। তার হাতটা এক দামি বিদেশি কলমের ওপর রাখা ছিল, যার দাম একজন অফিস কর্মীর ১ মাসের বেতনের সমান ছিল। সবার চোখ একসঙ্গে ঘুরে গেল, কিন্তু আশাজির দিকে নয়, বরং কোণের দেওয়ালে চুপ করে দাঁড়িয়ে থাকা সেই মহিলার দিকে, যিনি একজন পরিচ্ছন্নতা কর্মীর বিবর্ণ ইউনিফর্ম পরেছিলেন এবং যার হাতে তখনও ছিল মোছার ডান্ডা, যেটা তিনি সবেমাত্র কোণে রাখতে যাচ্ছিলেন। তার নাম ছিল মীরা দেবী, ৪৩ বছর বয়সী, কোনো ডিগ্রি নেই, কোম্পানিতে কোনো আত্মীয় বা পরিচিতি নেই। কেউ ভাবেনি যে তিনি ধীরে ধীরে মাথা নাড়বেন। এটি ছিল একটা হালকা মাথা নাড়া, যাতে কোনো ভান ছিল না, কিন্তু সেই মাথা নাড়ার শব্দটাই ছিল সেই ঘরের একমাত্র আলোড়ন, যা ক্ষমতা, পক্ষপাতিত্ব এবং এমন এক প্রশ্নের কারণে জমে গিয়েছিল যার উত্তর দেওয়ার সাহস কেউ করেনি। তার গল্প ২১ তলা থেকে নয়, বরং মুম্বাইয়ের এক বড় বাজারের পাশের এক ঘিঞ্জি বস্তির তার ছোট ঘর থেকে শুরু হতো। গভীর রাতে যখন হাইওয়ের ট্রাকের হর্নের আওয়াজ শান্ত হয়ে যেত, তখন মীরা দেবী তার বালতি আর ঝাড়ু গুছিয়ে তার ১০ বর্গমিটারের চেয়ে সামান্য বড় ঘরে এক প্লাস্টিকের টেবিলে চুপচাপ বসে পড়তেন। তার মা বিছানায় শুয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছিলেন। তার হাতে তখনও একটা পুরনো ক্যালেন্ডার ছিল, যার ওপর তিনি দিন গুনতেন। তার মেয়ে প্রিয়া, যে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ত, সে তার হোমওয়ার্ক করছিল এবং আস্তে আস্তে নামতা বলছিল। মীরা তার পুরনো ডায়েরি খুললেন, যার কোণগুলো ক্ষয়ে গিয়েছিল। প্রথম পাতায় জার্মান ভাষায় ছাপা একটি HR কাগজ আঠা দিয়ে লাগানো ছিল, যার প্রতিটি বাক্যের নিচে লাল কলম দিয়ে ছোট ছোট অক্ষরে সেটার অর্থ, উচ্চারণ এবং উদাহরণ লেখা ছিল। তিনি একটি বাক্য শত শতবার লিখতেন, আর যে বাক্য কঠিন লাগত সেটা বারবার লিখতেন। অনেক রাত এমন যেত যখন তার চোখ ক্লান্ত হয়ে যেত। তিনি কপাল টিপতেন, কিন্তু তবুও ইউটিউবে ছোট ছোট কথোপকথনের ভিডিও খুঁজতেন। শুধুমাত্র একটা অক্ষরের উচ্চারণ ঠিক করার জন্য তিনি সেগুলো বারবার শুনতেন। একবার প্রিয়া তার পাশে বসে থুতনিতে হাত রেখে মাকে দেখতে দেখতে মজা করে জিজ্ঞেস করল, মা, তুমি জার্মান কেন শিখছ? এখানে তো কেউ এই ভাষা বলে না। মীরা হেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, কোথাও যাওয়ার জন্য নয় রে মা, কিন্তু কি জানি, একদিন কাউকে তাদের কথা বলার জন্য আমার দরকার হয়ে যেতে পারে। প্রিয়া কিছু বুঝল না, সে শুধু খিলখিল করে হেসে জল আনতে চলে গেল। কিন্তু মীরা মজা করছিল না। তিনি ভালোভাবেই জানতেন যে তিনি অন্য কারোর জন্য নয়, বরং নিজের জন্য শিখছিলেন। জীবনের অর্ধেকেরও বেশি কেটে গিয়েছিল। কোনো ডিগ্রি ছিল না, কোনো ভালো চাকরি ছিল না। তিনি বাসন মাজা থেকে শুরু করে বাচ্চা সামলানো আর খাবার বেচা পর্যন্ত সব কাজই করেছিলেন, আর গত ৫ বছর ধরে তিনি পরিচ্ছন্নতা কর্মীর ইউনিফর্ম পরছিলেন। কিন্তু মীরা নিজেকে কখনো ছোট ভাবেননি। তার তখনও বিশ্বাস ছিল যে যদি তিনি লেগে থাকেন, তবে কোনো না কোনো দরজা অবশ্যই খুলবে। দিনে মীরা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক লজিস্টিক্সের সদর দপ্তর বলে পরিচিত সুর লজিস্টিক্সের ইমারতের সব ফ্লোরে মেঝে পরিষ্কার করতেন, আবর্জনা ফেলতেন আর টয়লেট ধুতেন। প্রতিটি ফ্লোর দিয়ে যাওয়ার সময়, প্রতিবার কনফারেন্স রুমের দরজার পাশ দিয়ে মোছা লাগানোর সময় তিনি চুপিসারে ভেতরের স্ক্রিনে চলতে থাকা কৌশল, লজিস্টিক্সের চার্ট এবং সেই সব অদ্ভুত শব্দওয়ালা বোর্ডগুলোর দিকে এক নজর দেখতেন, যা অন্যদের জন্য মাথা ব্যথা ছিল, কিন্তু তার জন্য ছিল একটা ধনভাণ্ডার। একবার তিনি রিসাইক্লিং বিনে কারো ফেলে যাওয়া একটা ডকুমেন্ট পেলেন। এটা জার্মান ভাষায় ট্রান্স এশিয়ান রেল লাইনের পরিচালনার বিশ্লেষণ ছিল। তিনি চুপিসারে সেটা বাড়িতে নিয়ে এলেন এবং একটি লাইন অনুবাদ করতে বসলেন। ২টো পাতা শেষ করতে তার প্রায় ১ সপ্তাহ লেগে গেল, কিন্তু তিনি হার মানলেন না। কারণ প্রতিবার যখন তিনি একটা নতুন শব্দ বুঝতেন, তখন মনে হতো যেন কেউ তার মস্তিষ্কে একটা বাতি জ্বালিয়ে দিয়েছে। একদিন যখন তিনি ১৫ তলার কনফারেন্স রুমে টেবিলের নিচে কফির দাগ মুছছিলেন, তখন তিনি একটা বাক্য শুনলেন, আগামী মাসে জার্মানির পার্টির সঙ্গে কন্ট্রাক্ট সাইন হবে। যদি অনুবাদক গোলমাল করে, তবে শত শত কোটি টাকার ক্ষতি হবে। তিনি কয়েক সেকেন্ডের জন্য তার কাজ থামালেন এবং তাদের ওয়েস্ট ট্রান্স GmbH'ের কথা বলতে শুনলেন, যারা ফ্র্যাঙ্কফুর্টের এক খুব বড় ট্রান্সপোর্ট পার্টনার ছিল। তিনি বাড়ি গেলেন, তার পুরনো কম্পিউটার খুললেন এবং সারা রাত রিসার্চ করলেন। ওয়েস্ট ট্রান্স আন্তর্জাতিক স্তরে কন্টেইনার পরিবহন করত এবং খুব সম্ভবত তারা শীঘ্রই ভারতের অভ্যন্তরীণ রেল লাইনের পরিচালনায় সহযোগিতা করতে যাচ্ছিল। মীরা প্রস্তুতি শুরু করে দিলেন।
তিনি জার্মানি এবং ভারতের মধ্যে লজিস্টিক্স চুক্তি সম্পর্কিত সমস্ত নথি ডাউনলোড করে নিলেন। প্রতি রাতে তার মায়ের যত্ন নেওয়ার এবং প্রিয়াকে পড়ানোর পর তিনি সেই প্লাস্টিকের টেবিলে বসে পড়তেন। হলুদ রঙের দুর্বল আলো কাগজের ওপর লেখা অগণিত শব্দের ওপর পড়ত। মশা তাড়ানোর ধূপের গন্ধ বাতাসে ছড়ানো থাকত। দূর থেকে ট্রাকের আওয়াজ আসত, আর তার সঙ্গে মীরার কণ্ঠস্বর, যিনি ধীরে ধীরে প্রতিটি শব্দ পুনরাবৃত্তি করছিলেন। যখন অন্য লোকেরা গভীর ঘুমে থাকত তখন তিনি বাভারিয়ান উচ্চারণে কথা বলতে শিখছিলেন। যখন লোকেরা সকালের কফি খেতে যেত তখন তিনি দুদিকে ছাপা কাগজ থেকে নতুন কারিগরি শব্দ তার ডায়েরিতে লিখছিলেন। প্রতিবার অফিসের আবর্জনা তোলার সময় যদি তিনি জার্মান ভাষায় ছাপা কোনো চুক্তির টুকরো পেতেন তবে তিনি চুপিসারে সেটা তার পকেটে লুকিয়ে নিতেন, যাতে বাড়ি গিয়ে সেটার ওপর চিন্তাভাবনা করতে পারেন। কেউ জানত না যে সেই রোগাপাতলা পরিচ্ছন্নতা কর্মী, যার চুল সবসময় শক্ত করে খোপা করে বাঁধা থাকত এবং যিনি সবসময় ঝুঁকে চলতেন, তিনি যে কোনো পারোর চেয়ে ভালো বুঝতেন যে একটি আন্তর্জাতিক রেল পরিবহন লাইন কিভাবে কাজ করে। শুধুমাত্র একজন ব্যক্তি তার ওপর একটু মনোযোগ দিয়েছিলেন, রামু কাকা, যিনি সিকিউরিটি গার্ড ছিলেন। একবার তাকে বিশ্রামঘরের কোণে বসে অনুবাদ করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে মীরা, এইটা কোন ভাষা? তুমি এটা পড়তে পারো নাকি? তিনি শুধু হাসলেন, একটু একটু কাকা, এমনি শখের জন্য শিখছি। রামু কাকা হেসে উঠলেন, তোমার শখ তো কলেজ যাওয়া ছেলেদের থেকেও বেশি। কিন্তু আর কেউ জানত না, কারণ তিনি যতই যোগ্য হন না কেন, তিনি একজন পরিচ্ছন্নতা কর্মীর ইউনিফর্ম পরতেন। এই কোম্পানিতে শ্রেণীর ভেদ খুব কঠোর ছিল। গার্ড গার্ডই ছিল, পরিচ্ছন্নতা কর্মী। যতই যোগ্য হোক না কেন, তাকে ২১ তলায় যাওয়ার অনুমতি ছিল না, যেখানে শুধুমাত্র তারাই যেতে পারতেন যাদের পদ ছিল, মিটিংয়ে বসার জন্য চেয়ার ছিল, আর কথা বলার অধিকার ছিল। তাই সেই সকালে যখন তাকে ২১ তলার পরিষ্কারের জন্য ডাকা হলো, কারণ নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী লতার পেটে হঠাৎ ব্যথা শুরু হয়েছিল, মীরা শুধু এটাই ভাবলেন যে তাকে মেঝে পরিষ্কার করতে হবে, কারোর রাস্তায় আসা চলবে না, আর চলে যেতে হবে। তিনি একেবারেই জানতেন না যে আজকের দিনটা তার পুরো জীবন বদলে দিতে চলেছে, আর তিনি এটাও জানতেন না যে সঠিক সময়, সঠিক জায়গায় এবং সঠিক ব্যক্তির সামনে বলা একটি সঠিক বাক্য পুরো ক্ষমতাশালী ঘরকে স্তব্ধ করে দিতে পারে। আর এই যে তার সেই হালকা মাথা নাড়া, এটা সেই ব্যবস্থার উপর প্রথম আঘাত ছিল, যা কখনোই বদলাবে না বলে মনে হতো। মার্চ মাস ছিল। সূর্যের তীব্র গরম সুর টাওয়ারের কাঁচের ওপর আগুনের মতো ঝরছিল, যাকে দেশের কৌশলগত পরিবহন ব্যবস্থার মস্তিষ্ক বলা হতো। বাইরে কন্টেনার ট্রাক গুদামের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়েছিল, এবং তাদের হর্নের আওয়াজ পুরো দক্ষিণ বন্দর পথে প্রতিধ্বনিত হচ্ছিল। আর ভেতরে ২১ তলায় ক্ষমতার এক খেলা চুপচাপ শুরু হতে যাচ্ছিল। সুর গ্রুপ ফ্র্যাঙ্কফার্ট জার্মানিতে অবস্থিত এক বহুজাতিক পরিবহন গোষ্ঠী ওয়েস্ট ট্রান্স জিএমবিএইচের সঙ্গে এক ঐতিহাসিক যৌথ উদ্যোগ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছিল। এই চুক্তির মূল্য ছিল ৮০০ কোটিরও বেশি, কিন্তু টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রতিপত্তি। যদি এটা সফল হতো তবে সুর গ্রুপ ইউরোপীয় মডেলে উত্তর দক্ষিণ মালবাহী রেল লাইন পরিচালনা করা প্রথম ভারতীয় কোম্পানি হয়ে যেত। আর যদি এটা ব্যর্থ হতো তবে তাদের মধ্য ভারতের তাদের পুরো বাজার তাদের প্রতিদ্বন্দ্বী থিমপথ লজিস্টিক্সকে হারানোর ঝুঁকি ছিল, যারা সুযোগের অপেক্ষায় ছিল। কাউকে কোনো ভুল করার অনুমতি ছিল না। ওয়েস্ট ট্রান্সের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক সকাল ৯টায় ২১ তলার কৌশলগত কনফারেন্স রুমে নির্ধারিত ছিল, যেখানে শুধুমাত্র উচ্চ স্তরের অধিকার কার্ডওয়ালা লোকেরাই পা রাখতে পারতেন। প্রধান কর্মচারীদের একদিন আগেই ডেকে নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিলেন আশা সিংঘানিয়া, সুরের চেয়ারপারসন, শ্রী বিক্রম সিং, অর্থ পরিচালক, শ্রীমতী অঞ্জলি, মানব সম্পদ প্রধান, এবং ২ জন অনুবাদক, যাদের কঠোর যাচাইয়ের পর নির্বাচন করা হয়েছিল। সবাইকে বৈঠকের ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে বলা হয়েছিল, যাতে সামগ্রী পর্যালোচনা করা যায়, প্রেজেন্টেশন সরঞ্জাম পরীক্ষা করা যায় এবং কোনো ভুল না হয় তা নিশ্চিত করা যায়। রিসেপশনিস্টকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। টেকনিশিয়ানদের মেশিন রুমে তৈরি থাকতে হয়েছিল, আর বিশেষ করে পরিচ্ছন্নতা বিভাগকে বৈঠকের সময় দেখা দেওয়ার অনুমতি ছিল না। কিন্তু ঠিক ৭:৪৫টায় ২১ তলার দায়িত্বে থাকা পরিচ্ছন্নতা কর্মী লতা দ্বিতীয় তলার টয়লেটে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন। তার রক্তচাপ হঠাৎ কমে গেল, শরীরে হালকা কাঁপুনি আসছিল এবং মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। লোকেরা ঘাবড়ে গেল এবং গার্ডকে ডাকল, আর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলে এলো।
যখন প্রশাসনিক বিভাগ অন্য কাউকে তার জায়গায় পাঠানোর চেষ্টা করছিল তখন এক রিসেপশনিস্ট হঠাৎ বলল, মীরা দিদিকে অস্থায়ীভাবে পাঠিয়ে দিই, ২১ তলার মেঝে তো পরিষ্কারই আছে, শুধু তাকে জলের গ্লাস আর নাস্তার প্লেটগুলো সাজিয়ে দিতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। শিফট ইনচার্জ মাথা নাড়লেন। কেউ এই ব্যাপারে বেশি ভাবল না, আর এইভাবে মীরা ৪০ বছরের বেশি বয়সী সেই রোগা পাতলা মহিলা, যার চুল পিছনে শক্ত করে বাঁধা ছিল এবং যিনি বেসমেন্টে আবর্জনা ট্রলি ঠেলছিলেন, তাকে ইমারতের সবচেয়ে উঁচু তলার পরিষ্কারের জন্য ডাকা হলো। এটা একটা ছোটখাটো ব্যাপার মনে হচ্ছিল, কিন্তু এটাই সেই সব কিছুর মূল ছিল যা পরে ঘটতে যাচ্ছিল। মীরা কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালেন না, শুধু ধীরে ধীরে মাথা নাড়লেন, অস্থায়ী কার্ড নিলেন এবং চুপচাপ বিশেষ লিফটে চলে গেলেন। সুরে কাজ করার ৫ বছরে এই প্রথমবার তিনি ২১ তলায় পা রাখলেন। লিফটের দরজা খুলল এবং তিনি একেবারে আলাদা জগতে পৌঁছে গেলেন। চকচকে পাথরের মেঝে, আমদানি করা চামড়ার চেয়ার, ছাদে হালকা হলুদ আলো, সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে মীরা বুঝতে পারলেন না যে তার ট্রলি ভেতরে আনা উচিত কিনা। সেই সময় ঘরের মধ্যে একমাত্র ব্যক্তি ছিল এক যুবতী মেয়ে, যে সেক্রেটারির টেবিলে বসে বড় স্ক্রিনে স্লাইড ঠিক করছিল। দিদি, শুধু ঠিকঠাক পরিষ্কার করে দেবেন, খেয়াল রাখবেন যেন ফুলদানি না পড়ে বা প্রজেক্টরের তারে হাত না লাগে, ম্যাডাম খুব কড়া। মীরা মাথা নাড়লেন, তার মোছা বের করলেন এবং কোণ থেকে শুরু করলেন। তিনি হালকা হাতে কোনো দাগ না রেখে এক এক করে পা বাড়াচ্ছিলেন। যখন তিনি অর্ধেক কাজ শেষ করে ফেলেছেন তখন বাইরের কাঁচের দরজা খুলল এবং মেঝেতে উঁচু হিলের জুতোর খটখট আওয়াজ এলো। আশা সিংহানিয়া উপস্থিত হলেন। তিনি মীরার দিকে এক নজরও তাকালেন না, শুধু সোজা ভেতরে এলেন, তার ব্যাগ চেয়ারের উপর ছুঁড়ে ফেললেন এবং তার ল্যাপটপ খুলে বসে পড়লেন। তার ঠিক পরেই অন্য লোকেরা এক এক করে ভেতরে আসতে শুরু করলেন। পুরুষ এবং মহিলা সবাই পরিপাটি স্যুট পরেছিলেন, তাদের টাই সোজা ছিল এবং সাদা শার্ট ইস্ত্রি করা ছিল। যখন তারা একে অপরের সঙ্গে নমস্কার করছিলেন, হাত মেলাচ্ছিলেন এবং ইংরেজি ও জার্মান ভাষায় কথা বলছিলেন, মীরা একপাশে সরে গিয়ে তার ট্রলিকে দেওয়ালের কোণে ঠেলার চেষ্টা করছিলেন। কিন্তু রাস্তা সরু হওয়ায় তার মোছা ভুল করে শ্রী বিক্রম সিংয়ের প্যান্টে লেগে গেল। তিনি ভুরু কোঁচকালেন এবং আধা পা পিছিয়ে গেলেন। যদি পরিষ্কার করা হয়ে থাকে তবে বাইরে যাও, এখানে ঘোরার দরকার নেই। এটা একটা হালকা বাক্য ছিল, কিন্তু তাকে তার জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এক অদৃশ্য ব্যক্তি, যাকে দেখা উচিত নয়। তিনি মাথা নিচু করলেন, জি, এই তো হয়ে গেল, মাফ করবেন। কেউ তাকে তার নাম জিজ্ঞেস করল না, কেউ জিজ্ঞেস করল না যে লতা কেন আসেনি। এমনকি কিছু লোক এমনভাবে ভুরু কোঁচকাল যেন বলছিল, এখনও পরিচ্ছন্নতাকর্মী বাইরে গেল না কেন। মীরা দ্রুত দরজার দিকে বাড়লেন। তিনি তার বালতি থেকে মোছা বের করার চেষ্টা করলেন, কিন্তু যেই তিনি ঘুরলেন তার চোখ হঠাৎ প্রেজেন্টেশন স্ক্রিনের উপর পড়ল। প্রথম স্লাইড, ওয়েস্ট জিএমবিএইচ জয়েন্ট প্রপোজাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম। তিনি ১ সেকেন্ডের জন্য থমকে গেলেন এবং তারপর এগিয়ে যেতে শুরু করলেন। যেই তিনি দরজায় পৌঁছলেন তার পিছন থেকে কেউ জার্মান ভাষায় কিছু বললেন। এক অনুবাদক সেটার অনুবাদ শুরু করল, কিন্তু অনুবাদ পরিষ্কারভাবে ভুল ছিল। মীরা কিছু বলার সাহস পেলেন না, কিন্তু তার বুক জোরে ধরাস ধরাস করতে লাগল। সেই বাক্যটার যদি ভুল মানে বের করা হয় তবে এটা পার্টনারের মূল উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারত এবং চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকি খুব বাস্তব ছিল। তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন। কেউ তার কোঁচকানো চোখ দেখল না। তার হাত মোছার হ্যান্ডেলকে শক্ত করে ধরে রেখেছিল। কেউ তাকে জার্মান ভাষায় ধীরে ধীরে বিড়বিড় করতে শুনল না, যেন তিনি নিজে থেকেই সেই বাক্যটার সঠিক মানে জিজ্ঞেস করছেন। কিন্তু তারপর সভাপতির টেবিল থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ এলো। আশা সিংহানিয়া এখন রাগতে শুরু করেছিলেন। পরের অনুবাদকও বিপজ্জনক মাল পরিবহনের সঙ্গে জড়িত এক গুরুত্বপূর্ণ কারিগরি শব্দের ভুল অনুবাদ করে দিলেন। ঘরের মধ্যে উৎসাহ বাড়ল। আর ঠিক সেই মুহূর্তে মীরা বাভারিয়ান উচ্চারণে একটা পরিষ্কার এবং সঠিক জার্মান বাক্য বললেন। কারও নিজের কানকে বিশ্বাস হল না। কিন্তু এটা বলার লোক কোনো অনুবাদক ছিল না, কোনো পরামর্শদাতা ছিল না, কোনো ম্যানেজার ছিল না, বরং সেই পরিচ্ছন্নতা কর্মী ছিলেন যিনি দরজায় দাঁড়িয়েছিলেন, যার হাতে তখনও মোছার ডান্ডা ছিল, যেটা তিনি কোণে রাখতে যাচ্ছিলেন। আর যা হওয়ার ছিল সেটাই হয়ে গেল। ঠিক সকাল ৯টায় আনুষ্ঠানিক বৈঠক শুরু হলো। ছাদের আলো ম্লান হয়ে গেল, যার ফলে সমস্ত মনোযোগ বৈঠকের টেবিলের প্রান্তে লাগানো বড় স্ক্রিনের ওপর নিবদ্ধ হল।
21 তলার এয়ার কন্ডিশনারের ঠান্ডা পুরো পরিবেশটাকে জমিয়ে দিয়েছিল। জার্মান পার্টনারের প্রতিনিধিরা তাদের টাই ঠিক করে বসে পড়লেন। তারা তাদের পেন এবং নোটবুক বের করে পরিপাটি করে নিজেদের সামনে রাখলেন। তাদের মধ্যে মাঝের চেয়ারে বসা ব্যক্তি ছিলেন মিস্টার ক্লাউস, যিনি ওয়েস্ট ট্রান্স জিএমবিএইচ-এর এশিয়া অঞ্চলের ডিরেক্টর ছিলেন। তার দুপাশে তার সহকারী, অনুবাদক এবং একজন জ্যেষ্ঠ কারিগরি পরামর্শদাতা বসেছিলেন। আশা সিংহানিয়া সভাপতির চেয়ারে বসেছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি টেবিলের চারিপাশে একবার ঘুরে আসার পর ধীরে ধীরে মাথা নাড়লেন। এটা ছিল প্রধান অনুবাদককে অনুবাদ শুরু করার ইঙ্গিত। প্রিয় অংশীদারগণ, শ্রীমতী আশা ইংরেজিতে বলা শুরু করলেন। সুর গ্রুপ আর্থিক পরিকল্পনা তৈরি করে ফেলেছে এবং ইউরোপীয় মান অনুযায়ী রেল লাইনের পরিচালনার প্রস্তাব রেখেছে। আমরা স্বচ্ছতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের জন্য প্রস্তুত। প্রধান অনুবাদক তরুণ সঙ্গে সঙ্গে এই বাক্যটার জার্মান ভাষায় অনুবাদ করল। সে ৩০ বছরের চেয়ে সামান্য বড় ছিল। তার চুল জেল দিয়ে আঁচড়ানো ছিল এবং সে ফ্রেম ছাড়া চশমা পরেছিল। তার জার্মান সাবলীল ছিল, কিন্তু তাতে কিছু কৃত্রিমতা ছিল। মীরা তখনও ঘরের কোণে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি মোছার ডান্ডা হালকাভাবে ধরে রেখেছিলেন এবং তার চোখ স্ক্রিনের ওপর ছিল। মিস্টার ক্লাউস তার ভুরু কোঁচকালেন। তার মুখের ভাব খুব স্পষ্ট ছিল না, কিন্তু তিনি তার বিরক্তি লুকাতে পারলেন না। তিনি তার পাশে বসা সহকর্মীকে ফিসফিস করে কিছু বললেন, শুধুমাত্র একটা বাক্য, কিন্তু আশাজির মনোযোগ আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল। তিনি তরুণের দিকে তাকালেন এবং তারপর ধীরে ধীরে তার কলম টেবিলের ওপর ঠুকঠুক করলেন। কোনো সমস্যা আছে নাকি? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর হালকা কিন্তু ঠান্ডা ছিল। মিস্টার ক্লাউসের সহকারী ইংরেজিতে জবাব দিলেন, এইমাত্র যে বাক্যটা বলা হলো সেটা সম্ভবত সঠিক ছিল না। বিশেষ করে আর্থিক স্বচ্ছতার প্রতিশ্রুতির অংশটাকে অভ্যন্তরীণ আর্থিক তথ্য ভাগ করে নেওয়ার ওপর বিবেচনা করা হচ্ছে হিসাবে বুঝিয়ে দেওয়া হলো। মানে পুরোপুরি বদলে গেল। হঠাৎ নীরবতা নেমে এলো। তরুণের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাফ করবেন, সম্ভবত আমি সঠিক শব্দ নির্বাচন করতে পারিনি। আশাজি কিছু বললেন না, শুধু তার কলমটা হাতে ঘোরাতে থাকলেন। তার চোখ তখনও তরুণের দিকে স্থির ছিল। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু ঘরের সবাই বুঝে গেল এখানে ভুল গ্রহণযোগ্য নয়। 1 মিনিটের বিরতি নিচ্ছি। তার কণ্ঠস্বর ছিল নিস্তেজ। তরুণ মাথা নিচু করে পিছিয়ে গেল। ব্যাকআপ অনুবাদক হিনাকে সঙ্গে সঙ্গে ডাকা হল। সে আত্মবিশ্বাসে ভরা মুখ এবং হাতে ডকুমেন্টের একটা বান্ডিল নিয়ে ভেতরে এলো। বসেই সে জার্মান ভাষায় উপস্থাপনা চালিয়ে গেল। কিন্তু কিছু বাক্য পরেই আরও একটা ভুল হল। উপস্থাপনার অংশ ছিল পরিবহনে বিপজ্জনক মাল সম্পর্কে, একটা সংবেদনশীল বিষয় যা আইনি সমস্যার সঙ্গে যুক্ত ছিল। সেটাকে হিনা অঘোষিত পাচার করা মাল হিসাবে ভুল অনুবাদ করে দিল। মিস্টার ক্লাউস হঠাৎ তার কলম টেবিলের ওপর রাখলেন। তার চোখ সামান্য বড় হয়ে গেল। তার পাশে বসা কারিগরি পরামর্শদাতা তার সহকর্মীকে বেশ জোরে কিছু বললেন। জার্মান প্রতিনিধি দলের একজন তার হেডফোন খুলে ফেললেন। আশা সিংহানিয়া একটা গভীর শ্বাস নিলেন। তার চোখ গভীর হয়ে গেল। টেবিলের ওপর রাখা তার হাত পিছিয়ে গেল এবং আঙুলগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গেল। তার আঙুলগুলো অন্য তালুর ওপর এক তালে ঠুকঠুক করছিল। এটা ঝড় আসার আগের একমাত্র ইঙ্গিত ছিল। কেউ কিছু বলল না, কারো সাহস হল না। একপাশে এমন একজন পার্টনার ছিল যিনি ধৈর্য হারাচ্ছিলেন, আরেকদিকে অনুবাদকদের একটা দল ছিল যাদের কোম্পানিকে সেরা বলে মনে করা হতো। এক মুহূর্তে কনফারেন্স রুমে চোখ একে অপরের সঙ্গে ধাক্কা খেল। কিছু লোক একে অপরকে যাচাই করা চোখে দেখতে শুরু করল এবং চুপচাপ মাথা নাড়ল। সামনে রাখা ডকুমেন্টগুলো এখন আর কেউ পড়ছিল না। পরিবেশ এত উত্তেজনাপূর্ণ হয়ে উঠল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। এর মধ্যে ঘরের কোণে মীরা দেবী তখনও দাঁড়িয়েছিলেন। তার নাম বৈঠকে অংশগ্রহণকারীদের তালিকায় ছিল না। কেউ পরোয়া করল না যে তিনি কে, কেউ তার দিকে তাকানোরও কষ্ট করল না। কিন্তু মীরার চোখ বড় বড় খোলা ছিল এবং তিনি স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে দেখছিলেন এবং অনুবাদের প্রতিটি ছন্দ শুনছিলেন। তিনি বুঝছিলেন, তিনি জানতেন এবং তিনি বিড়বিড় করলেন। এত জোরে নয়, কিন্তু এত যে পার্টনারের দিক থেকে একজন ব্যক্তি শুনতে পারলেন, সেই বাক্যটা ছিল গেফারগুট, যার মানে নিবন্ধিত বিপজ্জনক মাল হয়, পাচার করা মাল নয়। দরজার কাছে বসা সহকারী ঝট করে তার মাথা ঘোরালেন। তার মুখ বিস্ময়ে ভরে গেল। এইটা কে বলল এখন? তিনি স্বাভাবিকের চেয়ে জোরে জার্মান ভাষায় জিজ্ঞেস করলেন।
পুরো ঘর হঠাৎ স্তব্ধ হয়ে গেল। সবার চোখ ঘরের কোণের দিকে ঘুরে গেল, যেখানে পরিচ্ছন্নতা কর্মীর ইউনিফর্ম পরা এক মহিলা দাঁড়িয়েছিলেন, যার হাতে তখনও মোছার ডান্ডা ছিল এবং তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আশাজি তার ভুরু চড়ালেন। তার চোখ ছুরির ফলার মতো সোজা তার দিকে স্থির ছিল। তুমি এইমাত্র জার্মান ভাষায় কথা বললে? বাতাস যেন থেমে গেল। কিছু লোক ফিসফিস করতে শুরু করল। কেউ উপহাসে হেসে উঠলেন এবং কিছু লোক এত অবাক হলেন যে তাদের মুখ খোলা রয়ে গেল এবং তারা একটা শব্দও বলতে পারলেন না। মীরা কোনো জবাব দিলেন না, কিন্তু পার্টনারের সহকারী মাথা নাড়িয়ে মিস্টার ক্লাউসকেটা মাতৃভাষায় বললেন, উনি যা বললেন তা সঠিক। মিস্টার ক্লাউস তার দিকে তাকালেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে এখন বিরক্তি নয়, বরং কৌতূহল ছিল। এমন এক কৌতূহল যা অনুবাদকদের দল ব্যর্থ হওয়ার মাঝখানে স্বাভাবিক ছিল। আশাজি তখনও মীরাকে দেখছিলেন। তার কণ্ঠস্বর ধীর ছিল। তুমি কে? মীরা তার থুথু গিললেন। তার হাত এখনও মোছার ডান্ডা থেকে সরানোর সাহস পাচ্ছিল না। জি, আমি মীরা, পরিচ্ছন্নতা কর্মী। আমার সেটা ছিল না। তুমি জার্মান জানো? জি, একটু আধটু, আমি ইন্টারনেট থেকে শিখেছি। তুমি আমার অনুবাদককে সঠিক করছ? পুরো ঘর চুপ ছিল। কেউ মাঝে কথা বলার সাহস করল না। মীরা সোজা আশাজির চোখের দিকে তাকালেন। তার চোখে সামান্য ঘাবড়ে যাওয়া ভাব ছিল, কিন্তু তিনি চোখ সরাচ্ছিলেন না। জি না, আমি শুধু দেখলাম যে ভুল হচ্ছে। যদি এটা ঠিক করা না হয় তবে আইনি ভুল বোঝাবুঝি হতে পারে। এক এমন বাক্য যা পরিবেশকে নাড়িয়ে দিল। HR হেড শ্রীমতী অঞ্জলি তার পাশে বসা ব্যক্তির কানে কিছু ফিসফিস করলেন। স্ক্রিনের কাছে দাঁড়ানো টেকনিশিয়ান মীরাকে দেখছিল। তার মুখে বিস্ময় স্পষ্ট ফুটে উঠছিল। তখনই মিস্টার ক্লাউস ধীরে ধীরে হাসলেন। তিনি সরাসরি মীরার দিকে তাকালেন এবং ধীরে ধীরে মাথা নাড়লেন। গুড গেমাক্ট, ইয়া গুড। অনুবাদক তাড়াহুড়ো করে অনুবাদ করল। উনি বলেছেন, খুব ভালো করেছ, খুব ভালো। এরপরই আশাজি তার হাত টেবিলের ওপর রাখলেন। তার পরের বাক্য সেই লড়াইয়ের শুরু ছিল যার প্রত্যাশা কেউ করেনি। যদি তুমি পরের অংশটা অনুবাদ করতে পারো, আমি তোমাকে এখানেই 1,00,000 টাকা ট্রান্সফার করে দেব। সকলের চোখ ছানা বড়া হয়ে গেল। কেউ প্রায় হেসে ফেলেছিল, কেউ কাশল এবং কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কিন্তু যে জিনিসটা কেউ আন্দাজ করেনি সেটা ছিল মীরা দেবীর মাথা নাড়া। এক এমন মাথা নাড়া যা পুরো ঘরকে স্তব্ধ করে দিল। 21 তলার কনফারেন্স রুম, যা শব্দ নিরোধক তৈরি করা হয়েছিল, এখন শ্বাসরুদ্ধকর নীরবতায় ডুবে গিয়েছিল। এই নীরবতা মীরা নামের সেই পরিচ্ছন্নতা কর্মীর জার্মান ভাষায় বলা ধীর কিন্তু দৃঢ় বাক্যের পরে নেমে এসেছিল। মিস্টার ক্লাউসের সহকারী থেকে এটা নিশ্চিত হওয়ার পর যে তিনি সঠিক বলেছিলেন, আশা সিংহানিয়া 3 সেকেন্ড পর্যন্ত স্থির বসে রইলেন। সেই নীরবতা যে কোনো চিৎকারের চেয়েও ভয়ঙ্কর ছিল। তারপর তিনি একটু পিছনের দিকে হেললেন। তার কলম টেবিলের ওপর রাখলেন। 2 হাত বুকের ওপর বাঁধলেন এবং তার ঠোঁটে এক হাসি ফুটে উঠল, যা মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। তাহলে তুমি জার্মান জানো? তিনি তার মাথা নিচু করলেন। তার চোখ মীরা থেকে সরল না। যদি পরের অংশটা সঠিক অনুবাদ করে দাও, আমি সঙ্গে সঙ্গে 1,00,000 টাকা ট্রান্সফার করে দেব। এটা একটা ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর ছিল। ইচ্ছে করে প্রতিটি শব্দ পরিষ্কার করে বলা হয়েছিল। উঁচু ছিল না, কিন্তু মনে হল যেন কেউ উত্তেজনাপূর্ণ পরিবেশে একটা চড় মেরে দিল। তার চিৎকার করার দরকার ছিল না। তিনি শুধু এতটুকু বললেন যে পুরো ঘর বুঝে গেল এটা কোনো প্রস্তাব ছিল না, বরং একটা জাল ছিল। এক এমন জাল যা অবজ্ঞা দিয়ে বোনা হয়েছিল। মানব সম্পদ বিভাগের চেয়ারগুলো থেকে হাসির এক আওয়াজ এলো। সবাই একসঙ্গে হাসলেন না, কিন্তু এত ছিল যে ভারী পরিবেশের মাঝে প্রতিধ্বনিত হল। শ্রীমতী অঞ্জলি শর্মা, মানব সম্পদ প্রধান, যিনি আশাজির পর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মহিলা ছিলেন, তিনি তার বাহু বাঁধলেন, তার ভুরু চড়ালেন এবং মীরার দিকে তার চিবুক তুলে এত জোরে বললেন যে পুরো ঘর শুনতে পেল। মনে হয় ফোনে একটু বেশি শিখে নিয়েছে আর নিজেকে খুব চালাক ভাবতে শুরু করেছে। আজকাল এমন উচ্চারণ শেখানোর ভিডিওতে ভরে থাকে, আর এ কিনা কন্ট্রাক্টের অনুবাদ করতে চলল। এই বাক্যটা একটা ছোট কিন্তু বিঁধে যাওয়া সূচের মতো ছিল, যা সরাসরি আত্মসম্মানে লাগল। কিছু লোক তাদের হাসি থামানোর চেষ্টা করল। কিছু লোক তাদের ডকুমেন্টগুলোকে এমনভাবে দেখতে শুরু করল যেন তারা এই ব্যাপারে জড়িত হতে চান না। কিন্তু তাদের চোখ সব বলে দিল। লোকেরা বিশ্বাস করল না।
কেউ বিশ্বাস করল না যে একজন পরিচ্ছন্নতা কর্মী, যে এত অশিক্ষিত ছিল যে কলেজও পাশ করতে পারেনি, যাকে বছরের পর বছর মোছার ট্রলি ঠেলতে হয়েছিল, সে উচ্চস্তরের ব্যবসায়িক জার্মানের অনুবাদ করতে পারে। কেউ বিশ্বাস করল না যে একজন মহিলা, যিনি বেসমেন্টে থাকতেন, যার ইউনিফর্মে দাগ ছিল, তিনি ৮০০ কোটিরও বেশি মূল্যের চুক্তির আলোচনার মাঝে পা রাখার সাহস করতে পারেন। কিন্তু যে জিনিসটার তারা প্রত্যাশা করেননি সেটা হলো এই যে মীরার রাগ হল না। তিনি কোনো যুক্তি দিলেন না, তিনি পিছিয়ে গেলেন না, তিনি ক্ষমা চাইলেন না এবং কোনো সাফাই দিলেন না। তিনি শুধু ধীরে ধীরে মাথা নাড়লেন। এক এমন মাথা নাড়া যাতে কোনো চ্যালেঞ্জ ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো ঘাবড়ে যাওয়া ভাব ছিল না, বরং এটা সেই ব্যক্তির মাথা নাড়া ছিল যে তৈরি ছিল, যে অপেক্ষা করছিল, আর যে জানত যে তার কাছে কি আছে। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, তারপর ৩ সেকেন্ড পর আশাজি সামান্য থমকে গেলেন। মনে হল যেন তিনি আশা করেননি যে মীরা প্রস্তাবটা গ্রহণ করবেন। তিনি অবজ্ঞা ভরে হাসলেন এবং তার সেক্রেটারির দিকে ঘুরে বললেন, একে মাইক্রোফোন দাও। এক ঘাবড়ে যাওয়া রিসেপশনিস্ট এগিয়ে এলো। সে অতিরিক্ত মাইক্রোফোনটা টেনে আনল, যা সহকারী টেবিলের প্রান্তে রাখা ছিল। সেখানে কেউ বসত না। এটা ছোটখাটো বৈঠকে ব্যবহার করা হতো, সাধারণত কারিগরি কর্মীদের বা ব্যাকআপ অনুবাদকদের জন্য। মীরা ধীরে ধীরে হাঁটলেন। কোনো তাড়াহুড়ো না করে তিনি মোছার ডান্ডাটা দেওয়ালের কোণে রাখলেন। নিজের কলার ঠিক করলেন। একটা গভীর শ্বাস নিলেন এবং মঞ্চে উঠে গেলেন। তার পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হল না, কিন্তু প্রতিটি পদক্ষেপ ঘরের মধ্যে থাকা প্রতিটি মানুষের মস্তিষ্কে আঘাত করছিল। ফিসফিসানির আওয়াজ শোনা যাচ্ছিল। কেউ নাক সিটকেছিল, কেউ টেবিলের নিচে নিজের ফোন থেকে চুপিসারে ভিডিও করা শুরু করে দিল। শ্রীমতী অঞ্জলি তার বাহু বেঁধে রেখেছিলেন। তার ঠোঁট হালকাভাবে বাঁকানো ছিল। তার চোখ এমন ছিল যেন তিনি বৈঠকের এক কৌতুক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন। মীরা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছিলেন। তার হাত হালকাভাবে কাঁপছিল, ভয়ের কারণে নয়, বরং এই কারণে যে তিনি জানতেন যে তিনি এক সীমার মধ্যে প্রবেশ করছেন। যদি তিনি ভুল হন তবে তিনি উপহাসের পাত্রী হয়ে যাবেন। যদি তিনি সঠিক হন তবে এটা সেই সব লোকের মুখে একটা চরের চেয়েও বেশি হবে যারা তাকে অবজ্ঞা করছিল। মিস্টার ক্লাউস তাকে ঠান্ডা চোখে দেখলেন, যাতে শত্রুতা ছিল না কিন্তু গভীর সন্দেহ ছিল। আশাজি বলা চালিয়ে গেলেন, এবার বেশ সাবলীল জার্মান ভাষায়। এটা এমন একটা অংশ ছিল যাতে রেলওয়ে সরবরাহ চেন সম্পর্কে বেশ কিছু কারিগরি শব্দ ছিল। বাক্য শেষ হল এবং পুরো ঘর আবার মীরার দিকে তাকাতে লাগল। তিনি তার পলক ফেললেন, সঙ্গে সঙ্গে অনুবাদ করার কোনো তাড়াহুড়ো করলেন না। তিনি ছাদের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তার স্মৃতি পরীক্ষা করছেন। তারপর তিনি শুরু করলেন। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, বাভারিয়ান উচ্চারণে সঠিক জার্মান। প্রতিটি শেষ অক্ষর পরিষ্কার, কোনো দ্বিধা বা কৃত্রিমতা ছাড়াই। প্রথম বাক্যেই মিস্টার ক্লাউস তার মাথা তুললেন। দ্বিতীয় বাক্যে কারিগরি পরামর্শদাতা তার কলম নিচে রাখলেন। তৃতীয় বাক্যে সহকারী তার ভুরু কোঁচকাল এবং তারপর পলক না ফেলে মীরাকে দেখতে লাগল। পুরো ঘর যেন একটা অন্য ক্লাসে টেনে নেওয়া গেল। মীরা শুধুমাত্র আক্ষরিক অনুবাদ করছিলেন না, বরং তিনি আশাজির ভাবভঙ্গিও সঠিক উপায়ে প্রকাশ করছিলেন। তার জোর দেওয়ার ধরন, তার দৃঢ়তা, এমনকি কথোপকথনের সুরও। তিনি একেবারে সঠিক কারিগরি শব্দ ব্যবহার করলেন। বান্স পোটেনশিয়াল কার্টে, স্নেল লাগার কস্টেন, ফেরাইন বার। তিনি সঠিক সময় থামলেন, বাক্যের শেষে সমানভাবে শ্বাস নিলেন এবং তার মুখ তুললেন। টেবিলের অন্য পাশে মিস্টার ক্লাউস ধীরে ধীরে মাথা নাড়লেন। বৈঠকের শুরু থেকে প্রথমবার তিনি তার সহকারীকে ফিসফিস করে কিছু বললেন। সে একটা সংক্ষিপ্ত বাক্যে জবাব দিল, শেয়ার গুড, শেয়ার গুড। কিছু লোক সামনের দিকে ঝুঁকল, কেউ কেউ তাদের চেয়ার থেকে উঠে দাঁড়াল। ঘরের মধ্যে কেউ কাশার বা নড়ার সাহস করল না। মীরা, সেই পরিচ্ছন্নতা কর্মী যিনি প্রায়শই চুপচাপ নিচতলায় মেঝে পরিষ্কার করতেন, এখন ২১ তলার বৈঠকের টেবিলের মাঝে দাঁড়িয়েছিলেন এবং একজন ভাষা বিশেষজ্ঞের মতো জার্মান অনুবাদ করছিলেন। একজন ব্যক্তি বেশ কয়েকবার তার পলক ফেললেন, যেন তার কানকে বিশ্বাস হচ্ছিল না। এবং আশা সিংহানিয়া তখনও শান্ত বসেছিলেন। তার চোখে এখন উপহাস ছিল না, আর পুরোপুরি প্রশংসাও ছিল না। তিনি মূল্যায়ন করছিলেন, যেন এটা ঠিক করছেন যে এটা একটা বুনো ঘোড়া নাকি সেই পুরো ব্যবস্থার জন্য হুমকি যা তিনি বড় কষ্টে নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি কিছু বললেন না, কিন্তু শ্রীমতী অঞ্জলি এখন তার সংযম রাখতে পারলেন না। তিনি মানব সম্পদ সহকারীর দিকে ঘুরে তার কণ্ঠস্বর কমালেন, কিন্তু এত যে শোনা গেল,
পরে এই মেয়েটার ফাইল সঙ্গে সঙ্গে চেক করো, দেখো কত দূর পড়েছে, বিএডের কোনো সার্টিফিকেট আছে নাকি, যদি না থাকে তবে সঙ্গে সঙ্গে বের করে দাও। আর মীরা তখনও দাঁড়িয়েছিলেন, তার চোখ শান্ত ছিল, তার অনুবাদ অবজ্ঞার জবাবও ছিল এবং এক নীরব যুদ্ধের শুরু হওয়ার সংকেত, যা এইমাত্র শুরু হল। এমন এক যুদ্ধ যাতে তার কাছে একমাত্র অস্ত্র ছিল তার আসল ক্ষমতা এবং এক এমন হৃদয় যা কখনো চেষ্টা করা থামায়নি। অনুবাদ শেষ হল। কেউ করতালি দিল না, কেউ একটা শব্দও বলল না, কিন্তু সেই নীরবতা যে কোনো প্রশংসা থেকে বেশি জোরালো ছিল। মীরাদেবী তখনও সেখানে দাঁড়িয়েছিলেন। তার দুহাত মাইক্রোফোনের স্ট্যান্ডের ওপর হালকাভাবে রাখা ছিল। তার চোখে কোনো ঘাবড়ে যাওয়া ভাব ছিল না। আশা সিনহানিয়া তার মাথা নিচু করলেন, তার চোখ সামান্য ছোট করলেন, যেন তিনি খুঁজে বের করতে চাইছেন যে তিনি এইমাত্র যা শুনলেন তা সত্যিই সেই পরিচ্ছন্নতা কর্মীর মুখ থেকে বেরিয়েছিল কিনা। মিস্টার ক্লাউসের ব্যাপারটা আলাদা ছিল। তিনি তার ভুরু চড়ালেন, একটু সামনের দিকে ঝুঁকলেন এবং তার সহকারীকে জার্মান ভাষায় কিছু বিড়বিড় করলেন। তারপর হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন। চেয়ারের মেঝেতে ঘষে যাওয়ার আওয়াজে পুরো ঘর চমকে গেল। মিস্টার ক্লাউস করতালি কিলেন, ধীরে ধীরে, দৃঢ়তা সহকারে এবং পুরো ওজন দিয়ে। একজন জার্মান ব্যক্তি যিনি তার কঠোরতা এবং ব্যবসায়িক আলোচনায় তার আবেগ কম প্রকাশ করার জন্য বিখ্যাত ছিলেন, তিনি একজন ভারতীয় পরিচ্ছন্নতা কর্মীর জন্য করতালি দিচ্ছিলেন। পুরো ওয়েস্ট ট্রান্স প্রতিনিধি দল একে অপরের দিকে তাকাল এবং তারপর যেন কোনো গোপন সংকেতে করতালি দেওয়ার আওয়াজ বেড়ে গেল। কারিগরি পরামর্শদাতা, ভাষা সহকারী, পরিচালন ইঞ্জিনিয়ার এবং তারপর অনুবাদকদের দল। মনে হলো যেন পার্টনারের টেবিলে বসা সবাই একসঙ্গে এটা মেনে নিয়েছিলেন যে সেই মহিলা এইমাত্র এমন কিছু করেছেন যা কেউ কল্পনাও করেনি। আশা সিংহানিয়া তখনও স্থির ছিলেন, সেই একই সোজা ভঙ্গিতে, কাঁধ সামান্য সামনের দিকে ঝুঁকে থাকা, সামান্য ওপরে ওঠা, এমন এক ভঙ্গি যা তিনি প্রায়শই তার প্রতিদ্বন্দ্বীর ওপর কর্তৃত্ব করার জন্য ব্যবহার করতেন। কিন্তু এবার তিনি কিছু বললেন না, শুধু তার চোখের রং বদলাতে শুরু করেছিল, গর্ব থেকে সতর্কতায়, অবজ্ঞা থেকে মূল্যায়নে। এবং মীরা, তিনি ধন্যবাদ বললেন না, হাসলেনও না, আর কাঁদলেনও না। পরিবর্তে তিনি তার পুরনো, সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যাওয়া কালো রঙের কাপড়ের ব্যাগ খুললেন, যা তিনি সবসময় তার ডিউটির সময় সঙ্গে রাখতেন। তিনি সেখান থেকে কাগজের একটা বান্ডেল বের করলেন এবং সেটা সাবধানে টেবিলের ওপর রাখলেন। এটা জার্মান ভাষায় প্রেজেন্টেশন স্লাইডের একটা প্রিন্টআউট ছিল, একেবারে তেমনই যা সেই সময় স্ক্রিনে দেখানো হচ্ছিল। শুধু পার্থক্য ছিল এই যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছাপা ছিল। কিছু কোণের কাগজ মরে গিয়েছিল এবং কিছু জায়গায় বৃষ্টির কারণে কালি ছড়িয়ে গিয়েছিল। মীরা তার মাথা তুললেন এবং এক সমান কণ্ঠে বললেন, আমি এই ডকুমেন্ট পরশু ডাউনলোড করেছিলাম। কৌতূহলের কারণে আমি এটা পড়ার জন্য প্রিন্ট করে নিয়েছিলাম। যদি আপনারা অনুমতি দেন তবে আমি এইমাত্র উপস্থাপিত সামগ্রীটা আবার উপস্থাপন করতে চাই, স্ক্রিন ছাড়াই। ফিসফিসানির আওয়াজ উঠল। সুর গ্রুপের একজন সদস্য তার সহকর্মীকে ফিসফিস করে বলল, এটা তো অভ্যন্তরীণ ডকুমেন্ট, সেটা কোথায় পেল? কেউ জবাব দিল না, কিন্তু মীরা শুরু করে দিয়েছিলেন। তিনি মাইক্রোফোন ব্যবহার করলেন না, শুধু একটি পাতা উল্টাতে থাকলেন, ঝাপসা ছাপা চার্টের দিকে ইঙ্গিত করলেন এবং জার্মান ভাষায় বলতে লাগলেন। তিনি একটি বিষয় উপস্থাপন করলেন, উত্তর দক্ষিণ পথে মালের প্রবাহ, ত্রৈমাসিক অনুসারে লজিস্টিক্সের খরচ, অস্থায়ী গুদাম ব্যবস্থার বিতরণ, দাহ্য মালের পরিবহনে ঝুঁকি সূচক। তিনি শুধু অনুবাদ করলেন না, বরং ব্যাখ্যাও করলেন, সহজ কিন্তু কারিগরি দিক থেকে সঠিক শব্দ ব্যবহার করে। মাঝে মাঝে তিনি চার্টের কিছু বিন্দু স্পষ্ট করার জন্য কয়েক সেকেন্ডের জন্য থামতেন, এমন জিনিস যা হয়তো সামগ্রী প্রস্তুতকারীও ভুলে গিয়েছিল। চতুর্থ বিন্দুতে চার্ট থেকে দেখা যায় যে এক বিশেষ গিরিপথ দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার হার অন্য পথগুলোর তুলনায় বেশি। যদিও যদি এটাকে খন্দ পরিবহন মডেল এবং অস্থায়ী চেকপোস্টের সঙ্গে যুক্ত করা হয় তবে খরচ শুধুমাত্র 2%-এর আশেপাশে বাড়বে, কিন্তু বিনিময়ে নিরাপত্তা দ্বিগুণ হয়ে যাবে। যারা জার্মান বুঝতেন না তারাও অবাক হলেন এবং ওয়েস্ট ট্রান্সের দল চুপচাপ শুনছিল, মাথা নাড়ছিল এবং নোট নিচ্ছিল। মীরা এইভাবে উপস্থাপন করছিলেন যেন তিনি এই শিল্পে দশকের পর দশক ধরে কাজ করেছেন, যেন প্রতিটি রাতে তিনি ডেটা চার্ট, খরচ এবং ভারতের মানচিত্রে ছড়ানো রেল লাইনের জগতে বাঁচতেন।
আশাজি চায়ের এক চুমুক নিলেন, চুপ রইলেন, কিন্তু তার হাত চেয়ারের হাতলের উপর এক তালে ঠুকঠুক করতে লাগল, খুব আস্তে কিন্তু একটা নিয়ম মেনে। এটা তখনই হতো যখন তিনি ভাবছিলেন। তার মস্তিষ্কে লুকিয়ে থাকা হিসেব-নিকেশ ক্রমাগত চলছিল। তার মতো একজন মহিলা, একজন ব্যবসায়ী, ঠান্ডা মাথার, সহজে আবেগপ্রবণ না হওয়া, কিন্তু তিনি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন যে যদি আজ প্রধান অনুবাদক মীরা হতেন, তবে সিস্টেমে সমস্ত সিনিয়র মানব সম্পদ পদকে আবার দেখতে হতো। এবং এই কথাটা শ্রীমতী অঞ্জলি অন্য কারোর চেয়ে বেশি দ্রুত বুঝে গেলেন। মানব সম্পদ প্রধান অঞ্জলি শর্মা এখন তার বাহু বেঁধে বসেছিলেন না। তিনি নিচে ঝুঁকলেন, তার ব্যাগ থেকে তার ফোন বের করলেন, অভ্যন্তরীণ মেসেজিং অ্যাপ খুললেন এবং দ্রুত টাইপ করলেন, পরিচ্ছন্নতা বিভাগ থেকে মীরা দেবী নামের অস্থায়ী কর্মীর ফাইল যাচাই করো, কত দূর পড়েছে, কোন ডিগ্রি আছে, কোনো ভাষা সার্টিফিকেট আছে, যত তাড়াতাড়ি সম্ভব জানাও। বার্তা পাঠানোর 2 মিনিটও হয়নি যে অন্য দিক থেকে জবাব এলো, ফাইল খুব অসম্পূর্ণ, শিক্ষা 12 ক্লাস পাস, কোনো জার্মান ডিগ্রি নেই, কোনো অভ্যন্তরীণ সার্টিফিকেট নেই, কখনোই কোনো পদোন্নতি প্রোগ্রামের জন্য নিবন্ধন করেনি। শ্রীমতী অঞ্জলির চোখ জ্বলে উঠল। তিনি তার ঠোঁট ভিজিয়ে একটা হালকা হাসি দিলেন। এক ত্রুটি, এক ফাটল, এক মারাত্মক দুর্বলতা। কারণ গ্রুপের নিয়মনীতি অনুসারে ডিগ্রি ছাড়া বা পরীক্ষা পাশ না করা কোনো ব্যক্তিকে কোনো আন্তর্জাতিক আলোচনার পদে নিয়োগের অনুমতি ছিল না। যোগ্যতা ম্যাটার্ড, গুরুত্বপূর্ণ ছিল না, কাগজ ম্যাটার্ড, গুরুত্বপূর্ণ ছিল। শ্রীমতী অঞ্জলি ধীরে ধীরে তার নোটবুক বের করলেন এবং কিছু লাইন লিখতে শুরু করে দিলেন। মীরা তার উপস্থাপনা চালিয়ে যাচ্ছিলেন এবং তার প্রতিটি বাক্য সেই পুরনো ব্যবস্থার মুখোশে একটা সূচের মতো বিঁধছিল, যা কাঁপছিল। কনফারেন্স রুমে কিছু লোক ধীরে ধীরে কথা বলছিলেন। এ কি সত্যিই একজন পরিচ্ছন্নতা কর্মী? বিশ্বাস হয় না। নিশ্চয়ই এর পেছনে কারো হাত আছে। কেউ নিজে থেকে এত ভালো শিখতে পারে না। অথবা হয়তো সে আগে একজন শিক্ষিকা ছিল এবং এই কথা লুকোচ্ছে। না, এখানে অনেক দিন ধরে কাজ করছে। সবসময় আবর্জনার ট্রলি ঠেলতে আর সিঁড়ি পরিষ্কার করতে দেখেছি। ফিসফিসানি, আধা, অসম্পূর্ণ, যেন শান্ত হৃদের পৃষ্ঠে ঢেউ ছড়িয়ে পড়ছে। কিন্তু মীরা মনোযোগ দিলেন না। তিনি জানতেন যে এই সব কিছু প্রতি রাতের ঘুম হারানোর, প্রতিটি পাতা হাতে লেখার, প্রতিটি ভিডিওকে আবার দেখার ফল ছিল, শুধুমাত্র একটা শব্দের উচ্চারণ ঠিক করার জন্য। এটা দৃঢ়তার ফল ছিল, কোনো জাদু নয়। এবং এই কারণেই তিনি বিচলিত হলেন না। তিনি জানতেন যে আসল ঝড় এখনও শুরু হয়নি। করতালি শেষ ছিল না, বরং একটা গোপন যুদ্ধের জন্য শিঙার আওয়াজ ছিল, যা সেই মুহূর্তে শুরু হল যখন তিনি মাইক্রোফোনে পা রাখলেন এবং এখন ধীরে ধীরে সেই মানব সম্পদ ফাইলগুলোর স্তর পর্যন্ত ছড়িয়ে পড়ছিল, যার প্রতিটি লাইন শ্রীমতী অঞ্জলি উল্টাচ্ছিলেন। পরিচ্ছন্নতা কর্মী মীরা দেবীর 21 তলার কৌশলগত কনফারেন্স রুমে সাবলীল জার্মান ভাষায় অনুবাদ করার খবর সব বিভাগে বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল। এমনকি পার্কিং গার্ড, ক্যান্টিনের রাঁধুনি এবং গুদামের ছেলেরাও দুপুর পর্যন্ত এই সম্পর্কে জেনে গিয়েছিল। একজন ব্যক্তি, যিনি কখনো চুপচাপ মেঝে পরিষ্কার করতেন, যাকে সময়মতো মেঝে না শুকানোর জন্য বকা দেওয়া হতো, এখন সে গ্রুপের পুরো শীর্ষ ব্যবস্থাপনাকে চুপচাপ শুনতে বাধ্য করেছিল। লোকেরা এটাকে ভাগ্য বলল, ঈশ্বরের করুণা বলল, একটা অলৌকিক ঘটনা বলল। কিন্তু যারা কোম্পানির কার্যপদ্ধতি ভালো করে জানত, তারা বুঝতেন যে আসলে ভেতরে পা রাখার জন্য মীরাকে একটা সঠিক অনুবাদের চেয়েও বেশি কিছু দরকার ছিল। 3 দিন পর একটা অভ্যন্তরীণ নোটিশ পাঠানো হল। কোম্পানি কর্মী মীরা দেবীর জার্মান অনুবাদ ক্ষমতা পরীক্ষা করার জন্য একটা বিশেষ পরীক্ষা আয়োজন করেছিল। যদি তিনি প্রয়োজনীয়তা পূরণ করেন, তবে তাকে আন্তর্জাতিক বিভাগের অধীনে জার্মান লজিস্টিক্স বিভাগে পরিবীক্ষণে রাখার জন্য বিবেচনা করা হবে। পরীক্ষা জনসাধারণের জন্য ছিল না, কোনো প্রেস কনফারেন্স ছিল না, কোনো অভ্যন্তরীণ যোগাযোগ ছিল না, কিন্তু সংশ্লিষ্ট লোকেদের বিশেষভাবে মনোনীত করা হয়েছিল। পরীক্ষকের চেয়ারে এমন 3 জন নাম বসেছিলেন যাদের দেখে যে কোনো প্রার্থী ঘাবড়ে যেত। প্রফেসর অলোক বর্মা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ভাষা মূল্যায়ন পরিষদের প্রধান, যিনি তার কঠোরতা এবং একটা অক্ষরের ভুলকেও ক্ষমা না করার জন্য বিখ্যাত ছিলেন। মিস্টার ক্লাউজ, ওয়েস্ট জিএমবিএচের সিনিয়র প্রতিনিধি, যিনি মীরাকে পুরো প্রতিনিধি দলের সামনে অনুবাদ করতে সরাসরি দেখেছিলেন।
এবং অবশেষে সেই ব্যক্তি যার দিকে মীরা সবচেয়ে বেশি মনোযোগ দিলেন, তরুণ, সেই অনুবাদক যিনি সেই দিন ব্যর্থ হয়ে গিয়েছিলেন। এখন সে নম্বর দেওয়ার চেয়ারে বসেছিল। তার মুখে এক ঠান্ডা ভাব ছিল যা সে লুকাতে পারল না, যেন এই পরীক্ষা তার হারানো সম্মান ফিরে পাওয়ার একটা সুযোগ। ঘরের পরিবেশ এত শ্বাসরুদ্ধকর ছিল যেন কোনো এয়ার কন্ডিশনারই নেই। মীরা সামনে বসেছিলেন। সেই একই সাদা শার্ট, ধূসর প্যান্ট, চুল পিছনে শক্ত করে খোপা করে বাঁধা, কোনো মেকআপ নেই, কোনো উঁচু হিলের জুতো নেই। কিন্তু তিনি সোজা বসেছিলেন এবং তার চোখ সোজা দেখছিল। তার সামনে একটা ল্যাপটপ খোলা ছিল, বিশেষ হেডফোন এবং একটা সাদা বোর্ড যার ওপর লজিস্টিক্স পরিচালনার একটা চার্ট আঠা দিয়ে লাগানো ছিল। প্রফেসর অলোক বর্মা আনুষ্ঠানিক কণ্ঠে শুরু করলেন। আজকের পরীক্ষায় ৩টি অংশ থাকবে: শুনে বোঝা, দুতরফা সংলাপে অনুবাদ এবং কৌশলগত উপস্থাপনা। আমরা আশা করি যে সুশ্রী মীরা এইটা বুঝবেন যে তিনি আগে একটা ভালো প্রভাব ফেললেও আজকের ফলই নির্ণায়ক কারণ হবে। মীরা ধীরে ধীরে কিন্তু দৃঢ়তা সহকারে মাথা নাড়লেন। জি, আমি বুঝি। প্রথম অংশ শুরু হল। একজন জার্মান ব্যক্তির কণ্ঠে একটা অডিও রেকর্ডিং চালানো হলো। কথা বলার গতি দ্রুত ছিল। দক্ষিণ জার্মানির উচ্চারণ শোনা কঠিন ছিল এবং এটা মহামারীর পরের সময়ে গুদাম পরিচালনার বিষয়ে বিশেষ বাগধারা দিয়ে ভরা ছিল। একজন সাধারণ ব্যক্তি অর্ধেক শোনার পরেই হার মেনে নিত। মীরা তার চোখ বন্ধ করে নিলেন এবং মনোযোগ দিয়ে শুনলেন। যখন রেকর্ডিং শেষ হল তখন তিনি তার চোখ খুললেন এবং পুরো সামগ্রীর হিন্দি, আসলে বাংলা হওয়া উচিত, তবে মীরা হিন্দিতে অনুবাদ করা শুরু করে দিলেন, কাগজ না দেখে, মাঝে না থেমে। তার বাক্যগুলো সঠিক ছিল, জোর দেওয়ার পয়েন্ট সহ এবং মূল বক্তৃতার চেতনা বজায় রেখে। বিশেষ করে সেই অংশে যেখানে অপারেশনাল টিমের পুনর্গঠনের কথা বলা হচ্ছিল, মীরা কর্মচারীদের ছাঁটাই শব্দটা ব্যবহার করলেন না, বরং এটাকে প্রতিরোধ করার পরিবর্তে অনুকূলনের জন্য সংস্থানগুলোর নমনীয় বন্টন হিসাবে সামঞ্জস্য করলেন। প্রফেসর বর্মা ধীরে ধীরে তার ভ্রু চড়ালেন। মিস্টার ক্লাউস তার সহকারীর দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়লেন। দ্বিতীয় অংশ, দুতরফা অনুবাদ। একটা কাল্পনিক পরিস্থিতি দেওয়া হল। মিস্টার ক্লাউস অপারেশনাল খরচ নিয়ে আলোচনা করা জার্মান প্রতিনিধির ভূমিকা নিলেন। সুর গ্রুপের প্রতিনিধির ভূমিকা পালনকারী আর কেউ নন, স্বয়ং শ্রীমতী অঞ্জলি শর্মা ছিলেন। ঘরের পরিবেশ হঠাৎ বদলে গেল। শ্রীমতী অঞ্জলি ডকুমেন্টগুলোর বান্ডিল টেবিলের ওপর রাখলেন এবং এক হালকা কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে শুরু করলেন। আমরা আপনাদের গুদাম ব্যবস্থার খুব প্রশংসা করি, কিন্তু প্রাথমিক বাস্তবায়ন খরচ আমাদের আনুমানিক বাজেট থেকে বেশি। আমাদের পক্ষ থেকে কমপক্ষে 20% কমানোর প্রস্তাব দেওয়া হচ্ছে। মীরা মি ক্লাউসের দিকে ঘুরলেন। কিছু না যোগ করে বা না বাদ দিয়ে সেই একই আনুষ্ঠানিক সুর বজায় রেখে অনুবাদ করলেন। মি ক্লাউস জবাব দিলেন, যদি খরচ সামঞ্জস্য করা হয় তবে আমাদের কমপক্ষে 3 বছরের চুক্তি লাগবে। মীরা শ্রীমতী অঞ্জলির দিকে সাবলীলভাবে ফিরে অনুবাদ করলেন। আলোচনা আরও 5 রাউন্ড পর্যন্ত চলল এবং তারপর শ্রীমতী অঞ্জলি জাল বিছাতে শুরু করে দিলেন। যদি খরচ সামঞ্জস্য করা না হয় তবে আমাদের সহকারী অংশীদারদের শাখাসহ পুরো সহযোগিতা কাঠামো নিয়ে আবার চিন্তা করতে হতে পারে। এটা একটা সাধারণ বাক্য ছিল, কিন্তু যদি এর সুরের ভুল অনুবাদ করা হয় তবে জার্মান পক্ষ এটাকে চুক্তি ভাঙার হুমকি মনে করতে পারত, যা ছিল চরম বিপজ্জনক। মীরা 1 সেকেন্ড ভাবলেন এবং তারপর এটাকে সামঞ্জস্য করলেন। খরচের স্তর বজায় রাখার পরিস্থিতিতে আমাদের সহকারী সহযোগিতা শাখাগুলোর পুনর্গঠন করতে বাধ্য হতে হবে, যার মধ্যে মধ্যস্থ বিকল্পগুলোর পর্যালোচনাও অন্তর্ভুক্ত রয়েছে। মি ক্লাউস মাথা নাড়লেন। প্রফেসর বর্মা ধীরে ধীরে হাসলেন। সেশনের শুরু থেকে প্রথম হাসি। চূড়ান্ত অংশ, কৌশলগত উপস্থাপনা। প্রফেসর বর্মা বিষয় দিলেন, মধ্য রেল লাইন বিতরণ ব্যবস্থা প্রয়োগ করার সময় ঝুঁকির পূর্বাভাস। না ভেবে মীরা উঠলেন, সাদা বোর্ডের দিকে বাড়লেন এবং বন্দর অভ্যন্তরীণ রেল কন্টেনার স্থানান্তর থেকে শুরু করে অস্থায়ী গুদাম এবং স্বল্পমেয়াদী স্টোরেজ পর্যন্ত সরবরাহ চেন বিতরণের একটা ছবি আঁকার জন্য একটা পেন ব্যবহার করলেন। তিনি জার্মান ভাষায় উপস্থাপন করলেন, স্ক্রিন ছাড়া, রাফ কাগজ ছাড়া এবং অনুবাদের দরকার ছাড়াই। তিনি হাব অ্যান্ড স্পোক মডেল উপস্থাপন করলেন, একটা ধারণা যা শুধুমাত্র জার্মানির গভীর বিশেষ ডকুমেন্টগুলোতে পাওয়া যায়। তিনি ভূখণ্ড, জলবায়ু, পথ রক্ষণাবেক্ষণের খরচের ঝুঁকিগুলো বিশ্লেষণ করলেন এবং একটা নির্দিষ্ট পথের পরিবর্তে আবহাওয়া অনুসারে মাল সমন্বয়ের একটা পদ্ধতি প্রস্তাব করলেন। প্রতিবার যখন তিনি একটা উদাহরণ দিলেন, মি ক্লাউস নোট নিলেন।
প্রতিবার যখন তিনি পরিসংখ্যান বললেন প্রফেসর বর্মা মাথা নাড়লেন এবং যখন মীরা তার শেষ বাক্য বললেন অনুকূলন পথ কটার মধ্যে নয় বরং প্রতিটি মাল শোষণ বিন্দুর কেন্দ্রকে পুনর্গঠন করার উপায়ের মধ্যে আছে, পুরো ঘর প্রায় 10 সেকেন্ড চুপ থাকল। তারপর ক্লাউস উঠলেন এবং তার হাত বাড়িয়ে দিলেন। আমি কখনো এমন কাউকে দেখিনি যার কোনো ডিগ্রি নেই, কোনো আনুষ্ঠানিক স্কুল শিক্ষা নেই, কিন্তু তবুও পরিবহন শিল্পের বাস্তবতার উপর এত শক্তিশালী দখল আছে। প্রফেসর বর্মা মূল্যায়নের স্তূপে শেষ পৃষ্ঠা উল্টালেন এবং স্বাক্ষর করলেন, আপনি পাশ করেছেন, আবার পরীক্ষার দরকার নেই। এ শুধু ভাষা জানা ব্যক্তি নয়, এ এমন একজন ব্যক্তি যে পেশাকে বোঝে। মীরা মাথা নিচু করলেন, তার চোখ ভিজে গেল। শ্রীমতী অঞ্জলি তার মুখ ঘুরিয়ে নিলেন এবং আশা যে উঠলেন, কাছে এলেন এবং এক গভীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, এখন থেকে তুমি আর একজন পরিচ্ছন্নতা কর্মী নও। মীরা ধীরে ধীরে হেসে জবাব দিলেন, আমি 1 লক্ষ টাকার অঙ্ক প্রত্যাখ্যান করার অনুমতি চাইছি, আমার পুরস্কার চাই না। আমি শুধু সেই জায়গায় কাজ করার সুযোগ চাই যেখানে আমি সবচেয়ে বেশি কিছু করতে পারি, সেই ঘর যেখানে কখনো একজন পরিচ্ছন্নতা কর্মীকে ডিগ্রি ছাড়া অবজ্ঞা করা হয়েছিল, এখন তাকে এক গভীর অভিবাদন সহকারে বিদায় জানানোর জন্য দাঁড়িয়েছিল। শুধুমাত্র শ্রীমতী অঞ্জলি মাথা নিচু করলেন না, কিন্তু তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অক্টোবরের এক সকালে আবহাওয়ায় হালকা ঠান্ডা ছিল। সাউথ শাইন ইন্টারন্যাশনাল কর্পোরেশনের প্রধান দরজাও এইমাত্র খুলেছিল। সাদা শার্ট এবং ধূসর প্যান্ট পরা এক মহিলা, যার গলায় একটা কর্মী কার্ড ঝুলছিল যেখানে লাল অক্ষরে লেখা ছিল টিম লিডার জার্মান মার্কেট লজিস্টিক্স, সে ভেতর দিয়ে গেল। কেউ ভাবেনি যে সেই ব্যক্তিটি মীরা দেবী ছিলেন, সেই পরিচ্ছন্নতা কর্মী যিনি কখনো অবজ্ঞাপূর্ণ চোখের মাঝে মাথা নিচু করে মেঝে পরিষ্কার করতেন। ঐতিহাসিক পরীক্ষার 1 মাস পর পরিচালক পর্ষদ মীরাকে জার্মান রুট লজিস্টিক সাপোর্ট টিমের প্রধানের পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিল। বেতন ছিল আগের চাকরির চেয়ে 3 গুণ। সমস্ত আন্তর্জাতিক চুক্তি ডেটাতে অ্যাক্সেসের অধিকার ছিল এবং বিশেষত নিম্নস্তরের কর্মচারীদের জন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচি প্রস্তাব করার অধিকার ছিল। তবুও যখন কোম্পানি আগের প্রতিশ্রুতি অনুসারে 1 লক্ষ টাকা ট্রান্সফার করল, মীরা 1 পয়সাও নিজের কাছে রাখলেন না। তিনি সরাসরি নতুন মানব সম্পদ পরিচালকের ঘরে গেলেন, খামটা টেবিলের ওপর রাখলেন এবং বললেন, আমি এই পুরো টাকাটা অভ্যন্তরীণ বৃত্তি তহবিলে জমা করার অনুমতি চাইছি এবং আমি সেই সব শ্রমিক ভাইবোনদের জন্য একটা বিনামূল্যে জার্মান ভাষার ক্লাস শুরু করার প্রস্তাব রাখছি যারা কখনো আমার মতো ছিল। শুরুতে অনেকে ভাবল যে তিনি নাটক করছেন, যে তিনি ম্যানেজমেন্টের সামনে দেখাতে চাইছেন, কিন্তু কিছুদিন পর যখন নিচতলার সেই গুদাম যা আগে বাতিল কাগজ রাখার জন্য ব্যবহার হতো সেটা পরিষ্কার করা হলো, আবার রং করা হলো এবং তাতে সাদা বোর্ড আর টেবিল চেয়ার লাগানো হলো, তখন তারা ফিসফিস করতে শুরু করলেন। নতুন সাদা বোর্ডের ওপর লাল মার্কার দিয়ে বড় বড় করে পরিপাটি হাতে লেখা শব্দগুলো দেখা গেল, সেই সব লোকেদের জন্য জার্মান ক্লাস যাদের কম মূল্য দেওয়া হয়েছিল। প্রতি সোমবার এবং শুক্রবার সন্ধ্যায় ঠিক 5টায় সেই ঘরে আলো জ্বলে উঠত। ছাত্র ছিল গার্ড, যার নাম ছিল দীনেশ, রাঁধুনি বোন, যার নাম ছিল সুধা, গুদামে কাজ করা কিশোর চাচা এবং কাঁচ পরিষ্কার করা যুবতী মেয়ে, যার নাম ছিল হুং। তারা পরিপাটি করে বসতেন, তাদের শিক্ষিকা মিলার সঙ্গে এক একটি শব্দ উচ্চারণ করতেন। সেই ব্যক্তি যার সঙ্গে তারা কখনো একই ডাব্বা থেকে খাবার খেয়েছিলেন, হলওয়ে পরিষ্কার করেছিলেন এবং আবর্জনা ফেলার জন্য পাঠানো হয়েছিল। ক্লাসে কেউ কারোর ওপর হাসত না। তারা একসঙ্গে গুটেন মর্গেন পড়তেন এবং তারপর ভুল উচ্চারণ করার পর একসঙ্গে হেসে উঠতেন। পরিবেশ ছিল সত্যি এবং উষ্ণতায় ভরা। মীরা কখনো তার কণ্ঠস্বর উঁচু করতেন না। তিনি একজন বড় বোনের মতো ধৈর্যশীল ছিলেন, কারণ তিনি বুঝতেন হীনমন্যতা নিয়ে শেখা সবচেয়ে কঠিন কাজ হয়। একদিন যখন ক্লাস শেষ হল, কিশোর চাচা থামলেন। তার হাতে একটা পুরনো নোটবুক ছিল এবং তিনি ধীরে ধীরে বললেন, মীরা, আমার এখন বিশ্বাস হয়েছে, জরুরি নয় যে গরিব হয়ে জন্মেছে তাকে অপমানেই বাঁচতে হবে। এই বাক্যটা মীরাকে দীর্ঘ সময়ের জন্য চুপ করিয়ে দিল। তারপর তিনি মাথা নাড়লেন। এই কারণেই আমরা সবাই শিখছি, যাতে ভবিষ্যতে কারও আমাদের কম বোঝার অধিকার না থাকে। অন্য এক কোণে পুরনো মানব সম্পদ প্রধান শ্রীমতী অঞ্জলি শর্মা চুপচাপ চাকরি ছেড়ে দিয়েছিলেন। নিয়োগ নিয়মের লঙ্ঘনের তার রেকর্ড, যা মীরা উপেক্ষা করেছিলেন কারণ তিনি ব্যাপারটা বাড়াতে চাননি, অবশেষে অভ্যন্তরীণ তদন্ত কমিটি দ্বারা খুঁজে বের করা হয়েছিল। কেউ কিছু বলল না আর কোনো শাস্তিমূলক বৈঠকও হল না, কিন্তু কোম্পানির সবাই বুঝে গেল একটা পুরনো যুগ শেষ হয়ে গিয়েছিল।
সেই ঘটনা একটা নতুন প্রবণতারও শুরু করল। প্রতি মাসে কোম্পানি একটা ক্যারিয়ার শেয়ারিং সেশন আয়োজন করত, যাতে ডিগ্রি ছাড়া কর্মচারীরা নতুন দক্ষতা পর্যন্ত পৌঁছাতে পারে। মীরা এর নেতৃত্ব দিতেন, কিন্তু কখনোই এর কৃতিত্ব নিজে নিতেন না। তিনি শুধু বলতেন, আমি চুপচাপ মেঝে পরিষ্কার করতাম। আজ আমি চাই যে আমার মতো লোকেরা কথা বলার, শেখার এবং সম্মান পাওয়ার সুযোগ পাক। এই শিক্ষা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেল। মিডিয়া এর ব্যাপক রিপোর্টিং করল না, কিন্তু কোম্পানির প্রতিটি নিম্ন স্তরের কর্মচারী একজন পরিচ্ছন্নতা কর্মীর সম্পর্কে ফিসফিস করে বলত, যাকে একবার হলের মাঝে বকা দেওয়া হয়েছিল। এক এমন অনুবাদ সম্পর্কে যা কনফারেন্স রুমকে স্তব্ধ করে দিয়েছিল, এবং এক এমন মেয়ে সম্পর্কে যে শুধুমাত্র একটা ক্লাস খোলার জন্য টাকা নিতে অস্বীকার করেছিল। সন্ধ্যার ক্লাসের ম্লান আলোর নিচে একজন প্রাক্তন গার্ড, যিনি এখন এক ছাত্রের চেয়ারে বসেছিলেন, ফিসফিস করে বললেন, মীরা দিদি, ভবিষ্যতে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আমি জার্মান কার কাছে শিখেছি, তবে আমি বলবো এমন এক ব্যক্তির কাছে যাকে সবাই কখনো অবজ্ঞা করত। প্রিয় বন্ধু, যদি আপনাকে কখনো শুধুমাত্র আপনার পরা পোশাক বা আপনার পদের কারণে কম মূল্য দেওয়া হয়ে থাকে, তবে মনে রাখবেন যে আপনি ছাড়া অন্য কারোর আপনার মূল্য নির্ধারণ করার অধিকার নেই। যদি আপনি বিশ্বাস করেন যে প্রত্যেকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাওয়ার অধিকারী, তবে এই গল্পটা শেয়ার করতে দ্বিধা করবেন না, এবং জীবনের চাকা চ্যানেলকে সমর্থন করুন, যেখানে ছোটখাটো মনে হওয়া গল্পগুলো সবচেয়ে বড় আত্মাকে নাড়িয়ে দিতে পারে।